আচ্ছা, সো আমরা লাস্ট দিন কনসেন্ট্রেশন দেখছিলাম, আজকে হচ্ছে আমরা দেখব পার্সেন্টেজ কম্পোজিশন কিভাবে বের করতে হয় কোনো একটা কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশন বের করার ওয়ে। পার্সেন্টেজ কম্পোজিশনের বাংলা হচ্ছে শতকরা সংযুক্তি। আর এটা আমাদের কেন লাগে অ্যাকচুয়ালি একটু পরেই বুঝতে পারবা, বাট আমরা আগে এটা বের করার ওয়েটা দেখব। পার্সেন্টেজ কম্পোজিশন অফ আ কম্পাউন্ড। অ্যান্ড এটা পরীক্ষায় খুব বেশি আসে, সো এটা খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, সো পার্সেন্টেজ কম্পোজিশন অফ আ কম্পাউন্ড। এখানে পার্সেন্টেজ কম্পোজিশন বলতে বোঝায় যে ধরো সাপোজ একটা কম্পাউন্ডের মধ্যে যেসব অ্যাটম থাকে সেই অ্যাটমগুলোর পার্সেন্টেজ কেমন। এখন সেই পার্সেন্টেজটা কিসের বেসিসে করতে হয় সেটা একটু আমাদের দেখতে হবে ফার্স্টে। যে ধরো আমরা একদম ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে যদি স্টার্ট করি, যে ধরো আমাদেরকে বললো ওয়াটারের ভিতরে ওয়াটারের অ্যাটমগুলোর পার্সেন্টেজ কম্পোজিশন বের করো। ওকে, আমাদেরকে ওয়াটারের যে বিভিন্ন মৌলের শতকরা সংযুক্তি সেটা বের করতে বলছে। তো এটা কিভাবে বের করতে হবে দেখো, আমাদের ফার্স্টে এই ওয়াটারের মধ্যে আমাদের ওয়াটারের এই মলিকুলার ম্যাসটা কত সেটা আগে বের করে ফেলি, মানে আণবিক ভর। মলিকুলার ম্যাস মলিকুলার ম্যাস হচ্ছে হাইড্রোজেনের 1, মানে হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 1, সো 1 × 2 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, সো এখানে 16, সো এখান থেকে আমরা পাবো 18। এটা হচ্ছে আমাদের তোমার মলিকুলার ম্যাস অফ ওয়াটার। এখন অ্যাটমগুলোর এই যে আলাদা আলাদা যে অ্যাটম, এই আলাদা আলাদা অ্যাটমগুলোর অ্যামাউন্টটা আমরা বের করবো। যেমন এখানে হাইড্রোজেন, মানে ধরো যদি আমার কাছে 18 গ্রাম ওয়াটার থাকে, মলিকুলার ম্যাস 18, সো সেমভাবে যদি আমরা বলি যে এখানে হাইড্রোজেন আছে টোটাল হচ্ছে 2, মানে হাইড্রোজেনের টোটাল অ্যাটমিক ম্যাস হচ্ছে অ্যাটমিক ম্যাস 1 করে, বা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2, আর অক্সিজেন হচ্ছে 16। সো আমরা এভাবে বলতে পারি যে আমার কাছে যদি 18 গ্রাম ওয়াটার থাকে, সেখানে হাইড্রোজেন থাকবে হচ্ছে 2 গ্রাম। দেয়ার উইল বি 2 গ্রাম হাইড্রোজেন। আমি একদম ফার্স্টে একদম বেসিক আইডিয়াটা এক্সপ্লেন করতেছি, দেন আমরা এটার একটু অন্য ওয়ে দেখবো আর কি। বাট ফার্স্টে একদম এটার পিছনের আইডিয়াটা কি সেটা একটু এক্সপ্লেন করে দিতেছি। সো এখানে ওয়াটার আছে, এই ওয়াটারের মলিকুলার ম্যাস হচ্ছে 18, সো আমরা বলবো যে ইন 18 গ্রাম H2O দেয়ার উইল বি 2 গ্রাম হাইড্রোজেন, অ্যান্ড সিমিলারলি এখানে আরও লেখা যায় অ্যান্ড 16 গ্রাম অক্সিজেন। টোটাল অ্যামাউন্টটা একটা অ্যাটমের টোটাল অ্যামাউন্টটা আমরা দেখলাম। সো এটা যদি 18-এ হয় তাহলে 100-এ কত? ওকে, সো এখানে এটা 100-এ কতটুকু থাকবে? সো ইন 100 গ্রাম ওয়াটার দেয়ার উইল বি 2 times 100 ডিভাইডেড বাই 18 হাইড্রোজেন, এত গ্রাম হাইড্রোজেন, অ্যান্ড 16 times 100 ডিভাইডেড বাই 18 এত গ্রাম অক্সিজেন। সো এটা দুইটা ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেট করব। 200 ডিভাইডেড বাই 18, সো দেখি কত আসে, 11.1 এত গ্রাম হাইড্রোজেন, অ্যান্ড এইখানে এটা কত আসে দেখি, 16 × 100 divided by 18, which is 88.8 গ্রাম। আচ্ছা, সো এই দুইটা আমরা বের করলাম। তো এই যে দুইটা কোয়ান্টিটি আসছে, এই দুইটাই হচ্ছে এই অ্যাটম দুইটার রেসপেক্টিভ পার্সেন্টেজ কম্পোজিশন। সো এখানে আমরা লিখব পার্সেন্টেজ কম্পোজিশন অফ হাইড্রোজেন দ্যাট ইজ, এখন এটাকে আমরা আর গ্রামে লিখবো না, আমরা এটাকে পার্সেন্টেজ দিয়ে লিখবো, 11.11%। আর পার্সেন্টেজ কম্পোজিশন অফ অক্সিজেন 88.89%। সেটা অ্যাকুরেটলি ক্যালকুলেট করলে এরকম আসে। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে যেই অ্যাটমগুলোর পার্সেন্টেজ কম্পোজিশন আমি বের করব তাদের সামেশন, তাদেরকে অ্যাড করলে কিন্তু 100% আসে। ওকে,
সো বেসিক আইডিয়া এটাই, একটা কম্পাউন্ডের মধ্যে যে অ্যাটমগুলো থাকবে তাদের ম্যাস অ্যামাউন্ট কত, মানে টোটাল মলিকুলার ম্যাসের মধ্যে তারা কত করে আছে, অ্যান্ড দেন 100-এ কতটুকু আছে, এটাই। ওকে, সো আমরা এইভাবে পার্সেন্টেজ কম্পোজিশন খুব ইজিলি বের করতে পারি। ক্লিয়ার? সো আমরা এই এক্সাম্পলটার পর আরেকটাতে চলে যাই, পার্সেন্টেজ কম্পোজিশন বের করবো। ধরো সালফিউরিক অ্যাসিডের প্রত্যেকটা অ্যাটমের পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে হবে, যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, এটসেট্রা। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমরা এর পরবর্তী থেকে এইগুলাকে একটু ডিফারেন্ট কায়দায় করব। সো এখানে আমরা ফার্স্টে মলিকুলার ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড বা আণবিক ভর অফ সালফিউরিক অ্যাসিডটা বের করে ফেলি। মলিকুলার ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ 98। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, 1 × 2 + 32 + 16 × 4 which is 98। ক্লিয়ার? আচ্ছা, সো তুমি পার্সেন্টেজ কম্পোজিশনটা যদি একবার থিওরিটা বুঝে যাও, এরপর ডিরেক্টলি লিখতে পারবা, যে এখান থেকে লিখবা। সো এখানে আবার লেখারও দরকার নেই পার্সেন্টেজ কম্পোজিশন অফ হাইড্রোজেন আর সালফার, ওভাবে লেখার দরকার নেই, জাস্ট সিম্পলি হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, এখানে ইকুয়ালস লিখবা, অ্যান্ড দেন এইটার ভিতরে হাইড্রোজেন টোটাল ম্যাস কত ডিরেক্টলি দেখো, 1 × 2, মানে 1 × 2 আর ডিভাইডেড বাই টোটাল ম্যাস কত, 98 জাস্ট 100, এরকম ডিরেক্টলি করে দিতে পারো। সো হাইড্রোজেন হচ্ছে এত, মানে এগুলো এক লাইনে করে দেওয়া যায়। আর এখান থেকে আসবে তোমার 2 ডিভাইডেড বাই 98 ইন্টু 100%, দ্যাট ইজ 2.04%। এটা হচ্ছে হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন। দেন সালফারেরটা ডিরেক্ট করা যাবে, সালফারের ম্যাস হচ্ছে 32, অ্যান্ড এখানে আমার মলিকুলার ম্যাস হচ্ছে 98 ইন্টু 100%। সো এখানেও এটা ক্যালকুলেট করি, সো এটা আসবে 32.65%। অ্যান্ড অক্সিজেনেরটা আসবে হচ্ছে এখানে এক একটা 16 করে, সো 16 × 4 ডিভাইডেড বাই 98 × 100। (65.30%) ওকে, অ্যান্ড তুমি এই তিনটাকে অ্যাড করে দেখো 100%ই আসবে। ক্লিয়ার? সো পার্সেন্টেজ কম্পোজিশন বের করা জাস্ট সিম্পলি পার্সেন্টেজ বের করা আর কি, মানে একটা কম্পাউন্ডের মলিকুলার ম্যাস বা আণবিক ভরের মধ্যে এক একটা অ্যাটমের ম্যাসের পার্সেন্টেজটা কত সেটা বের করলেই আমাদের ওইটাকেই বলে পার্সেন্টেজ কম্পোজিশন অথবা শতকরা সংযুক্তি। ক্লিয়ার? সো এরপরে আমরা আরেকটা দেখি, দেন আমরা পরের টপিকে যাব। সাপোজ অ্যালুমিনিয়াম সালফেটের পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে বলছি। অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে অ্যালুমিনিয়াম আর সালফেট আয়ন দিয়ে বানানো। সো এখন অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3 আর সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2। সো এটা দুইটা ইন্টারচেঞ্জ যদি হয় তাহলে আমরা পাবো Al2SO4 3। ঠিক আছে? সো এই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এখন অ্যালুমিনিয়াম সালফেটের পার্সেন্টেজ কম্পোজিশন বের করার জন্য আমার এটা মলিকুলার ম্যাস জানতে হবে M, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম হচ্ছে 27 করে, সো 27 × 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন এক একটা 16 করে, সো 16 × 4 মাল্টিপ্লাইড উইথ 3। ওকে, সো এটা কত আসে 54 প্লাস আর হচ্ছে এদিকে 96 × 3, সো 342। ক্লিয়ার? সো এটা আমাদের মলিকুলার ম্যাস, অ্যান্ড এখান থেকে আমি ডিরেক্টলি বলতে পারি সো অ্যালুমিনিয়ামস পার্সেন্টেজ কম্পোজিশন ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম কয়টা আছে, এই যে এইটুক হচ্ছে অ্যালুমিনিয়ামের সেই অ্যামাউন্ট, সো 27 × 2 ডিভাইডেড বাই 342 টাইমস
100%। অ্যান্ড দেন সালফারেরটা আমি এখন আর অ্যান্সারগুলো লিখবো না, জাস্ট এখানে রাফলি একটু লিখে দিই। সালফার হচ্ছে সালফার টোটাল কয়টা আছে দেখো, সালফার কিন্তু টোটাল 3টা আছে। সো 3 টাইমস 32 ডিভাইডেড বাই 342 টাইমস 100%। আর অক্সিজেন কয়টা আছে টোটাল? অক্সিজেন আছে হচ্ছে টোটাল 12টা, 4 3 আর 12। সো অক্সিজেন থাকবে, অক্সিজেনের টোটাল ম্যাস হচ্ছে এখানে 12 ইন্টু 16 ডিভাইডেড বাই 342 টাইমস 100%। সো এই তিনটা ক্যালকুলেট করলে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের প্রত্যেকটা অ্যাটমের পার্সেন্টেজ কম্পোজিশন পেয়ে যাব। আচ্ছা, এখন উল্টাটা কিভাবে করা যায়, যে সাপোজ আমি তোমাকে পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে দিলাম, তুমি ওইখান থেকে এই কম্পাউন্ডটাকে ফর্ম করবা। ওকে, সো ওইটাও পরীক্ষায় অনেক বেশি আসে। সো আমরা ওই প্রসেসটাই যাই এখন। ফাইন্ডিং, এটাকে দেখো কি বলে, এটার এই টপিকটার নাম হচ্ছে ফাইন্ডিং দি এম্পিরিক্যাল ফর্মুলা, ফাইন্ডিং দি এম্পিরিক্যাল ফর্মুলা অফ a compound from percentage composition. ওকে, আচ্ছা, এখন এম্পিরিক্যাল ফর্মুলার বাংলা কি অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে আমরা কি বোঝাই? এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেত। আচ্ছা, আগে এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি, তারপর তুমি বুঝতে পারবা ঠিক মতো। সো এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে যে, ধরো একটা, আমি এখানে একটা কম্পাউন্ডের এক্সাম্পল দেখি। ধরো সেই কম্পাউন্ডটা হচ্ছে এরকম দেখতে, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের ফর্মুলা। তো এইটা হচ্ছে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। এটা হচ্ছে একটা মলিকুলার ফর্মুলা, গ্লুকোজের মলিকুলার ফর্মুলা অর আণবিক সংকেত। মানে আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেখানে প্রত্যেকটা অ্যাটম এক্স্যাক্টলি কয়টা করে থাকতে হবে সেটা একদম ঠিক মতো প্রিসাইজলি দেওয়া থাকে। আর এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা দেখতে এরকম, এম্পিরিক্যাল বা স্থূল সংকেত যেটা, এম্পিরিক্যাল ফর্মুলা দেখতে এরকম যে, এম্পিরিক্যাল ফর্মুলাতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাটম এক্স্যাক্টলি কয়টা থাকবে সেটা দেওয়া থাকে না। ওইখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাটমের এই যে অ্যামাউন্টটা, সেটাকে যদি আমরা তাদের HCF দিয়ে ডিভাইড করে দিই, মানে গসাগু দিয়ে ডিভাইড করি, অথবা আর একটু ভালোভাবে বললে যে তাদের যদি আমরা রেশিওটা লিখি জাস্ট, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এম্পিরিক্যাল ফর্মুলা। মানে আমাদের এখানে 6 12 6 এই তিনটা নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে 6। সো আমরা যদি তিনটা নাম্বারকে 6 দিয়ে কাট করে দিই, তাহলে এখানে পাবো 1 2 1, মানে ওদের রেশিও হচ্ছে 1:2:1। সো এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা হচ্ছে সি এর নিচে কিছুই হবে না, মানে 1, হাইড্রোজেনের নিচে হচ্ছে 2, অক্সিজেনের নিচে হচ্ছে 1। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা। অ্যান্ড মাল্টিপল কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা একই হইতে পারে, এটা তুমি বুঝতেই পারতেছো। যেমন এখানে যদি একটা এক্সাম্পল দেই, ধরো C4H8, এটা হচ্ছে বিউটিন, এই কম্পাউন্ডটার নাম বিউটিন। আর C2H4 এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথিন। ক্লিয়ার? সো এই দুইটা কম্পাউন্ডেরই দেখো, এটা হচ্ছে বিউটিনের মলিকুলার ফর্মুলা, তারপর এটাও হচ্ছে ইথিনের মলিকুলার ফর্মুলা। বাট দুইজনের মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট হলেও তাদের এম্পিরিক্যাল ফর্মুলাটা কিন্তু সেম। যেমন এইটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2, কারণ এই যে 4 হচ্ছে কমন ফ্যাক্টর, ওইটা দিয়ে আমি বোথ সাইডে কাট করে দিতে পারি। সো এম্পিরিক্যাল ফর্মুলা
হচ্ছে CH2 অ্যান্ড ইথিনের এম্পিরিক্যাল ফর্মুলাটাও মানে C2H4 এর এম্পিরিক্যাল ফর্মুলাটাও কিন্তু সেম, রাইট? ওইখানেও হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 2, সো আমরা ওইটা দিয়ে যদি ডিভাইড করে দিই ওই এম্পিরিক্যাল ফর্মুলাটা আসবে দেখতে CH2। ক্লিয়ার? সো এই এম্পিরিক্যাল ফর্মুলাটা আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ডে অ্যাটমগুলোর রেশিও দিয়ে যদি আমি একটা নতুন ফর্মুলা লিখি সেই ফর্মুলাটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। এখন আমরা এই পার্সেন্টেজ কম্পোজিশন যদি একটা কম্পাউন্ডের যদি পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া থাকে ফ্রম দেয়ার আমরা এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করতে পারবো, বাট মলিকুলার ফর্মুলাটা বের করার জন্য আমাদের এক্সট্রা ডেটা লাগবে। আচ্ছা, ধরো একটা এক্সাম্পল দেওয়া যাক। আমাকে যদি এই এম্পিরিক্যাল ফর্মুলাটা দিয়ে দেয় তাহলে কি আমি বলতে পারবো যে এটা কার মলিকুলার ফর্মুলা? না, কারণ এটা বিউটিনও হতে পারে, ইথিনও হতে পারে, এটা পেন্টিন হতে পারে, তারপর এটা হেক্সিন হতে পারে, হেপটিন হতে পারে, এনিথিং। সো আমাদের একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া থাকলে আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি কোন কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা সেটা বলতে পারবো না, কারণ এটা ইনফাইনাইট অ্যান্সার হতে পারে, যে কোনো কম্পাউন্ডই হতে পারে। ওকে, মানে এই সেম রেশিও মেনটেন করে এরকম। এখন একটা এম্পিরিক্যাল ফর্মুলা থেকে তাহলে মলিকুলার ফর্মুলা বের করার জন্য কি ডাটা লাগবে আমার? সেটা হচ্ছে আমাকে তুমি যদি ওই কম্পাউন্ডটার মলিকুলার ম্যাস বলে দাও, আমাকে যদি এখানে লিখি, তুমি যদি আমাকে ওর মলিকুলার ম্যাস বলে দাও তাহলে আমি ওইটা বের করতে পারি। যেমন আমি যদি এখানে বলে দিই যে আমাদের এই এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ম্যাস হচ্ছে 28, এরকম একটা কম্পাউন্ড ফাইন্ড করো। সো তোমার দেখতে হবে যে এইখানে এই যে এম্পিরিক্যাল ফর্মুলাটা আছে এইটার মলিকুলার ম্যাস কত। এটার মলিকুলার ম্যাস হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন হচ্ছে একটা, সো 1 × 2, সরি দুইটা, সো 1 × 2, সো 12 প্লাস 2 দ্যাট ইজ 14। অ্যান্ড তুমি এইটার মলিকুলার ম্যাসটা বের করছো, এখন তোমাকে বের করতে বলছে এমন এক মানে এই এম্পিরিক্যাল ফর্মুলাটা কোন কম্পাউন্ডের যার মলিকুলার ম্যাস 28। সো তুমি বুঝতে পারতেছো, দেখো এইটা থেকে এটা ডাবল, রাইট? মানে এই ম্যাস থেকে এটা ডাবল, তার মানে আমাদের অ্যাকচুয়াল কম্পাউন্ডটাও, যেহেতু অ্যাকচুয়াল কম্পাউন্ডটার আমরা এই যে এই জিনিসটা কাট করে আসছি, সে অ্যাকচুয়াল কম্পাউন্ডটাতেও অ্যাকচুয়ালি এই CH2 এর মানে অ্যাকচুয়াল কম্পাউন্ডটাও এই CH2 এর ডাবল হবে। মানে এম্পিরিক্যাল ফর্মুলাকে আমরা এই যে এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ম্যাস থেকে অ্যাকচুয়াল কম্পাউন্ডের মলিকুলার ম্যাস বা আণবিক ভর কত গুণ সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলেই আমরা এই ইয়াটা পেয়ে যাব, মানে মেইন কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা পেয়ে যাব। আবার ধরো যদি বলতো যে মলিকুলার ম্যাসটা এবার হচ্ছে ধরো 56, তখন আমি দেখতাম যে এটার থেকে এটা 4 টাইমস, সো আমাদের অ্যাকচুয়াল কম্পাউন্ডটাও অ্যাকচুয়ালি এম্পিরিক্যাল ফর্মুলার 4 টাইমস হবে, C4H8। ক্লিয়ার? সো সিম্পলি মানে আইডিয়াটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলাকে মলিকুলার মানে এভাবে লিখবো আমরা, দেখো যে ধরো মলিকুলার ম্যাস মানে কম্পাউন্ডটার মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ম্যাস এটা যদি n হয় দেন আমাদের যে এম্পিরিক্যাল ফর্মুলাটা থাকবে সেটার এই n টাইমসই হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? সো আমরা মলিকুলার ম্যাস এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ম্যাসের কত টাইমস সেটা বের করব, অ্যান্ড দেন এম্পিরিক্যাল ফর্মুলার সাথে ওই নাম্বারটা মাল্টিপ্লাই করে দিলেই হবে। ক্লিয়ার? সো আমরা এখন আমাদের মেইন টপিকে ব্যাক করি যে ফাইন্ডিং দি এম্পিরিক্যাল ফর্মুলা ফ্রম আ কম্পাউন্ড অফ আ কম্পাউন্ড ফ্রম পার্সেন্টেজ কম্পোজিশন, অ্যান্ড আমরা ওইখান থেকে ওই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলাও বের করব যদি আমাদেরকে মলিকুলার ম্যাস দেওয়া থাকে। সো একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো
সাপোজ আমাদেরকে একটা কম্পাউন্ড দিয়ে দিছে যেটার পার্সেন্টেজ কম্পোজিশনটা এরকম। আমাদেরকে বলছে যে ওইটাতে হাইড্রোজেন আছে 2.04%, দেন সালফার আছে 32.65%, আর অক্সিজেন আছে 65.30%। সো আমি এই পার্সেন্টেজ কম্পোজিশনগুলো থেকে ওই কম্পাউন্ডটার শুধুমাত্র এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারবো। আনলেস তুমি যদি আমাকে ওইটার মলিকুলার ম্যাস না বলো, তাহলে আমি এটার থেকে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত বের করতে পারবো না। আচ্ছা, সো কীভাবে বের করতে হয়? সো তুমি এখানে এভাবে লিখবা যে তুমি প্রত্যেকটা এই যে পার্সেন্টেজগুলো আছে দেখো, এখানে প্রত্যেক কম্পাউন্ডগুলোকে এরকম সাইডে সাইডে লেখো, হাইড্রোজেন, সালফার, আর এখানে হচ্ছে অক্সিজেন। সো একদম ফার্স্টে তুমি তাদের এই পার্সেন্টেজগুলো লেখো 2.04, পার্সেন্টেজ সাইনটা দেওয়ার দরকার নেই। 2.04, দেন সালফার হচ্ছে 32.65, অ্যান্ড দেন অক্সিজেন হচ্ছে 65.30। আচ্ছা, একটু মনে করে দেখো, আমরা যখন পার্সেন্টেজ কম্পোজিশন বের করতাম ওইখানে কি করতাম? ওর অ্যাকচুয়াল অ্যামাউন্ট ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অফ দি টোটাল কম্পাউন্ড টাইমস 100%, রাইট? এইভাবে করতাম। সো আমরা যদি উল্টা দিকে হাঁটতে চাই, মানে আমাদের এখন টার্গেট হচ্ছে এই অ্যামাউন্টগুলো বের করা, ঠিক আছে? এই অ্যামাউন্টগুলো বের করতে হবে। সো আমাদের এখন কি করা উচিত দেখো, আমরা যেটা করব যে এখানে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ইয়ে আছে, মানে আমি আরেকবার একটু বলি যে আমরা এখানে কি করতাম, প্রত্যেকটা অ্যাটম কয়টা করে আছে ফার্স্টে সেটা লিখতাম। ধরো একটা অ্যাটম যদি এক্সট্রা থাকে সেটা লিখতাম, দেন আমরা এখানে তোমার ওর নিজের ম্যাস লিখতাম, অ্যাটমিক ম্যাস, দেন এখানে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম, আর দেন আমরা ডিভাইড করতাম কি মলিকুলার ম্যাস দিয়ে। এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এক একটা অ্যাটমের কোয়ান্টিটিটা বের করা, রাইট? মানে এক একটা অ্যাটমের কোয়ান্টিটি কত সেটা আমরা বের করতে চাই। সো আমাদের এখন উল্টা দিকে যদি হাঁটতে হয়, মানে ধরো এই কোয়ান্টিটিটা 2.04, উল্টা দিকে যদি হাঁটতে হয় আমাদের কি করতে হবে? আমাদেরকে তখন এই প্রত্যেকটার অ্যাটমিক ম্যাস দিয়ে আগে ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে? সো এটা আমাদের একটা লুজ ইনটিউশন, আমরা ওইটাকে এখন কাজে লাগাবো। সো আমরা প্রত্যেকটা অ্যাটমকে তার অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করে দিই। সো এখানে হাইড্রোজেনকে যদি আমরা ওর অ্যাটমিক ম্যাস হচ্ছে 1, সো আমরা এখান থেকে পরের লাইনে যেটা করব যে ওকে ওর অ্যাটমিক ম্যাস দিয়ে এভাবে ডিভাইড করে লিখবো। আমি এখানে যেভাবে লিখতেছি তুমি পরীক্ষার খাতায় এভাবে লিখবা। দেন সালফারের যে নাম্বারটা আছে সেটাকেও তার সালফারের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করে দিব। সো সালফার অ্যাটমিক ম্যাস হচ্ছে 32, সো এখানে 32 দিয়ে ডিভাইড করলাম। আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে তোমার অক্সিজেন হচ্ছে 16, সো আমরা এটাকে 16 দিয়ে ডিভাইড করি। সো ডিভাইড করার পর দেখি কত আসে। এটাতে আসবে 2.04, এটাতে কত আসবে 32.65, 1 পয়েন্ট সামথিং আর কি, বাট আমরা একদম অ্যাকুরেটটা নেওয়ার ট্রাই করব। এটা আসে 1.02, আর এটাতে কত আসে 65.3 ডিভাইডেড বাই 16, সো দ্যাট ইজ 4.08। ক্লিয়ার? সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে তুমি প্রত্যেকটা অ্যাটমকে তার অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করে লিখলাম। এবার এরপরে আমরা যে কাজটা করব যে এখানে আমরা প্রত্যেককে এই যে তাদের মধ্যে দেখো সবচেয়ে কমন মানে কোন নাম্বারটা দিয়ে সবাইকে কাট করা যায় এই তিনটার মধ্যে, বা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো তিনটা নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট কে, তো সবচেয়ে ছোট হচ্ছে 1.02, সো এটা দিয়ে তিনটা নাম্বারকেই ডিভাইড করে দাও। সো 2.04 ডিভাইডেড বাই 1.02, দেন 1.02 ডিভাইডেড বাই 1.02, মানে তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে ডিভাইড করে দিবা। দেন 4.08 ডিভাইডেড বাই 1.02, সো ডিভাইড করলে এখান থেকে আসে 2, এখান থেকে আসে 1, আর এখান থেকে আসে 4। ক্লিয়ার?
সো আমরা এই যে নাম্বারগুলো পেলাম, এই নাম্বারগুলোই হচ্ছে আমাদের এই ওই এক একটা অ্যাটমের মানে কম্পাউন্ডের মধ্যে ওই এক একটা অ্যাটমের অ্যামাউন্ট। অ্যান্ড সালফিউরিক অ্যাসিডের সরি এখানে এই হাইড্রোজেন আছে তাহলে দুইটা। সো আমরা যদি এটা এম্পিরিক্যাল ফর্মুলাটা বিল্ড করার ট্রাই করি, আমরা কিন্তু এখান থেকে মলিকুলার ফর্মুলা পাচ্ছি না, বাট কোইন্সিডেন্টালি এখানে এম্পিরিক্যাল আর মলিকুলারটা একই, কারণ সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা যা তোমার এম্পিরিক্যাল ফর্মুলাও তাই। সো এখানে হাইড্রোজেন থাকবে দুইটা, তারপর সালফার থাকবে একটা, আর অক্সিজেন থাকবে চারটা। সো এটাই আমাদের এই পার্সেন্টেজ কম্পোজিশনওয়ালা কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা। অ্যান্ড এখান থেকে তোমাকে যদি ফার্দার বলে যে এই কম্পাউন্ডটার মলিকুলার ম্যাস হচ্ছে 98, তাহলে ওর মলিকুলার ফর্মুলা কত? সেটা মলিকুলার ম্যাস 98। সো কীভাবে বের করবা বলছিলাম যে তুমি ফার্স্টে এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ম্যাস বের করবা। সো এখানে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলাস মলিকুলার ম্যাস হচ্ছে, ক্যালকুলেট করি, ফর্মুলাস মলিকুলার ম্যাস, ওইটা ক্যালকুলেট করলেও দেখা যায় যে ওইটাও 98 আসে। সো আমরা যখন দেখব যে মলিকুলার ম্যাস আর এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ম্যাসের মধ্যে রেশিওটা 1, সো আমরা তখন বুঝবো যে আমাদের এটার মলিকুলার ফর্মুলাটা হবে H2SO4 টাইমস 1, দ্যাট ইজ সিম্পলি জাস্ট H2SO4। ঠিক আছে? সো এইভাবে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন থেকে একটা কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত বের করতে পারবো। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন ধরো আমাদেরকে একটা পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে দিছে এরকম, কার্বন হচ্ছে 92.31%, আর হাইড্রোজেন হচ্ছে 7.69%। অ্যান্ড আমাদেরকে বলে দিছে যে এই পার্সেন্টেজ কম্পোজিশনটা এরকম, অ্যান্ড মলিকুলার ম্যাস হচ্ছে 78, molecular mass of the compound হচ্ছে 78। সো আমাদেরকে বলছে হোয়াট ইজ দি মলিকুলার ফর্মুলা, এই কম্পাউন্ডটার আণবিক সংকেত কত সেটা বের করতে বলছে। সো ফার্স্টে আমাদেরকে কি বের করতে হবে? আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বের করা। সো আগে এম্পিরিক্যাল ফর্মুলা বের করি। সো সেটা বের করার জন্য এই যে কার্বন লেখো আর এখানে লেখো হাইড্রোজেন। ফার্স্টে তাদের পার্সেন্টেজ অ্যামাউন্টগুলোকে লেখো 92.31, অ্যান্ড দেন এখানে লেখো 7.69। দেন তুমি প্রত্যেককে তাদের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করে দাও। সো 92.31 কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, আর হাইড্রোজেনের 7.69 ডিভাইডেড বাই তার অ্যাটমিক ম্যাস হচ্ছে 1। আচ্ছা, ডিভাইড করার পর দেখি কত কত আসে। So 92.31 divided by 12, that is 7.69, and 7.69 divided by 1, that is also 7.69. And then কি বলছিলাম, এই নাম্বারগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে তুমি সবগুলোকে ডিভাইড করে দাও। সো এখানে ডিভাইড মানে আমরা অ্যাকচুয়ালি রেশিও নিচ্ছি আর কি। সো 7.69 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 1। এখানে কিন্তু আমি ইকুয়াল দিইনি, ঠিক আছে? সো এটা খেয়াল রেখো, এটা কিন্তু ইকুয়াল লেখা যাবে না 7, কারণ এইটার থেকে এটা তো ইকুয়াল না, যে ডিভাইড করতেছে এটা তো ইকুয়াল না। সো 7.69 ডিভাইডেড বাই 7.69, আর এখানেও 7.69 ডিভাইডেড বাই 7.69। সো কত আসে? এটা হচ্ছে 1, এটা আসে 1। সো এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা কি? কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে একটা, or simply just CH. This is the empirical formula of a compound with this percentage composition. Clear? এখন মলিকুলার ম্যাস অফ দি কম্পাউন্ড দেওয়া আছে, সো এখান থেকে আমার মলিকুলার ফর্মুলা বের করতে হবে। আচ্ছা, সো বের করার ওয়ে কি, যে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলাকে আমরা যদি এই যে n দিয়ে মাল্টিপ্লাই করি,
তাহলেই আমরা মলিকুলার ফর্মুলা পাবো, যেখানে এন হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ম্যাস থেকে অ্যাকচুয়াল কম্পাউন্ডটার মলিকুলার ম্যাস কত টাইমস। সো আমরা ফার্স্টে এই এন বের করার জন্য ফার্স্টে এম্পিরিক্যাল ফর্মুলাটার মলিকুলার ম্যাস বের করি। সো এখানে লেখো মলিকুলার ফর্মুলা অফ CH, that is 12 plus 1 which is 13. এখন আমাদের গিভেন কম্পাউন্ডটার মলিকুলার ম্যাস কত? 78। আর এখানে লেখো মলিকুলার ম্যাস অফ কম্পাউন্ড সো 78। সো আমাদের এটায় এন কত? 78 ডিভাইডেড বাই 13। সো 78 ডিভাইডেড বাই 13 কত আসে? 6। সো আমরা এখান থেকে এন এর ভ্যালু পেয়ে গেলাম 6। সো আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা যদি এটা হয় CH হয়, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা যদি CH হয় তাহলে মলিকুলার ফর্মুলা হচ্ছে CHN। সো আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারি, সো মলিকুলার ফর্মুলা is CH, এটার নিচে সাবস্ক্রিপ্ট 6, দ্যাট ইজ C6H6। সো এটাই আমাদের মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? সো এখন যে কোনো কম্পাউন্ডের যদি এরকম পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড যদি মলিকুলার ম্যাস দেওয়া থাকে সেখান থেকে তুমি ফার্দার মলিকুলার ফর্মুলা বের করে নিতে পারবা। অ্যান্ড এটা এক্সামে খুব বেশি আসে, সো এটা প্র্যাকটিস করতে হবে। কারো কি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অনেক সময় দেখা যেতে পারে যে ধরো কোনো একটা কম্পাউন্ডে এরকম আসছে যে ফার্স্ট অ্যাটমটার ওই যে লাস্টে এই যে স্মলেস্ট নাম্বার দিয়ে ডিভাইড করার পর সাপোজ একটা আসছে 4/3, আরেকটা আসছে হচ্ছে 2, আরেকটা আসছে 1, এরকম। ওকে, সামহাও এরকম আসলো। তো তখন আমি ধরো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। তখন আমি কি করতে পারি? তখন কি আমি এভাবে লিখবো C4/3 হাইড্রোজেন 2 অ্যান্ড অক্সিজেন? না, স্মলেস্ট নাম্বার দিয়ে ডিভাইড করার পর যদি দেখো যে এখানে ফ্র্যাকশন চলে আসছে তখন তুমি আবার মানে এটাকে জাস্ট একটা রেশিওর মতো ট্রিট করতে বলছি, ঠিক আছে? সো 4/3:2:1 এটাকে তুমি কীভাবে লিখতে পারো? তুমি সবগুলোকে 3 দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিতে পারো। সো তুমি এখান থেকে লিখতে পারো 4:6:3। ক্লিয়ার? সো এইভাবে চেঞ্জ করে নিবা, দেন এটার এম্পিরিক্যাল ফর্মুলা হবে C4H6O3। ক্লিয়ার? আবার অনেক সময় সবার পার্সেন্টেজ কম্পোজিশন নাও বলতে পারে। দেখো স্যার ধরো একটু কোশ্চেনটা ট্রিকি করার জন্য এরকম করতে পারে। ধরো আমি তোমাকে বললাম যে একটা কম্পাউন্ড আছে, যেই কম্পাউন্ড হচ্ছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দিয়ে বানানো। ক্লিয়ার? এখন আমি বললাম যে কার্বনের পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে 5%, হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে 80%, আর কিছু বললাম না। এখন আমি বললাম এখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা বের করো। তো তুমি ভাবতে পারো এখানে তো অক্সিজেনেরটা দেওয়া নাই, বাট আমাদেরকে এটাই সবচেয়ে বড় ক্লু দিয়ে দেওয়া হয়েছে যে এই কম্পাউন্ডটা এই 3টে এলিমেন্ট দিয়েই বানানো। সো আমরা বুঝতে পারি যে একটা কম্পাউন্ডের সবগুলো এলিমেন্টের পার্সেন্টেজ কম্পোজিশনের সামেশন কিন্তু 100 হয়। সো এই দুইটার সামেশন কত? 85%। সো অক্সিজেন থাকবে তার মানে 15%। সো এটা তোমার নিজেরই বুঝে নিতে হবে। অনেক সময় একটা কম্পাউন্ডের যে কোনো একটা এলিমেন্টের পার্সেন্টেজ কম্পোজিশন মেনশন নাও করতে পারে। সো এটা তুমি 100 থেকে বাকিগুলোর সামেশন সাবট্রাক্ট করে বের করে নিব। আচ্ছা, সো কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্স করা অ্যাকচুয়ালি মানে ইজি একটা টাস্ক। অ্যান্ড আমরা কিছু কিছু রিয়াকশনে দেখা যায় যে অত চিন্তাও করতে হয় না, আমরা ডিরেক্টলি বুঝে যাই যেটা ব্যালেন্স করার পর দেখতে কেমন হবে।
বাট এখানে আমাদের কিছু সার্টেন রুল আছে, আমরা যদি ওইগুলো ফলো করে করি আমাদের টাইম অনেক সেভ হবে। অ্যান্ড বইয়ে ব্যালেন্স করার যে ওয়েগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি খুব বেশি কাজের না। সো আমি একটু আমার মতো করে এই ব্যালেন্স করাটা শিখাবো। ওকে, সো এটা তোমাদের কাজে আসবে। সো ধরো তোমাকে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে যদি ব্যালেন্স করতে বলে, সো সেটা তুমি কীভাবে ব্যালেন্স করবে, আমরা আস্তে আস্তে এক একটা এক্সাম্পল দিতে দিতে যাব। সো একদম ফার্স্টে হচ্ছে আমাদের ওয়াটারের রিয়াকশন দেওয়া। সো মানে তোমাকে একটা রিয়াকশন আমি আগে থেকে দিয়ে দিব, তুমি সেটাকে ব্যালেন্স করবা। সো এখানে ধরো এই রিয়াকশনটা দেওয়া আছে, এটা আনব্যালেন্সড অবস্থায় আছে, এখন আমাদেরকে বলছে যে এটাকে ব্যালেন্স করো। সো ব্যালেন্স করার জন্য তোমার দেখতে হয় অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা অ্যাটম কয়টা কয়টা আছে। সো এখানে যেমন হাইড্রোজেন দুইটা আছে, মানে রাইট সাইডে কয়টা আছে আর লেফট সাইডে কয়টা আছে আর রাইট সাইডে কয়টা আছে। সো এখানে হাইড্রোজেন লেফট সাইডে দুইটা আছে আর এই পাশেও দুইটা আছে। সো ফাইন, এটা নিয়ে কিছু করতে হবে না। বাট অক্সিজেন লেফট সাইডে আছে দুইটা, রাইট সাইডে আছে একটা। ক্লিয়ার? সো আমরা এটাকে ব্যালেন্স কীভাবে করতে পারি, আমরা এখানে ব্যালেন্স করার জন্য জাস্ট একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে হাফ অক্সিজেন মানে হচ্ছে একটা অক্সিজেন, বাট ওইটাকে ডিরেক্টলি একটা ও লেখা যায় না, কারণ কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি সব গ্যাসগুলো হচ্ছে বাইমলিকুলার, মানে তারা দুইটা দুইটা করে থাকে, সবাই না বাট ম্যাক্সিমামই হচ্ছে বায়োমলিকুলার ফর্মে থাকে। সো আমরা এর জন্য একটা লিখতে পারি না। সো এখানে হাইড্রোজেন আর এইটাতে একটা হাফ দিয়ে দিব অ্যান্ড দেন আমাদের রিয়াকশনটা ব্যালেন্সড। এটা একদমই বেসিক, সবাই পারে। আর আমরা বোথ সাইডে আবার চাইলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। সো তখন এটা হবে 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন, দেন এখানে আসবে 2 ওয়াটার। ক্লিয়ার? সো এটা হচ্ছে একদম বেসিক একটা ইকুয়েশন। আমরা এই টাইপের ইকুয়েশন সবাই ব্যালেন্স করতে পারি মোটামুটি, বাট যখন একটু কমপ্লেক্স ইকুয়েশন দেওয়া হয় তখন একটু টাফ হয়ে যায় ব্যাপারটা। যেমন এরপরের এক্সাম্পলটা যদি বলি, যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে আগে থেকে রিয়াকশন দিয়ে দিচ্ছি, তোমার টাস্ক হচ্ছে এটাকে ব্যালেন্স করা। অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিডের সাথে যখন একটা কার্বনেট সল্ট রিয়াক্ট করানো হয়, তোমরা জানো যে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিট হয়, আর এখানে আমাদের প্রোডাক্টটা হয় হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। এইটা ছিল। এখন এটাকে আমরা ব্যালেন্স কীভাবে করব? সো এটাকে যদি আমরা একটু ব্যালেন্স করে অ্যাটেম্প্ট নিই, এটাও ব্যালেন্স করা সহজ। যেমন এখানে ক্যালসিয়াম কয়টা আছে লেফট সাইডে? 1। সো এই পাশেও আছে 1, ফাইন। লেফট সাইডে কার্বন কয়টা আছে? 1। আর এখানে 1। দেন এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। বাট এখানেও আছে 3টা। ওকে ফাইন, এটা ঠিক আছে। বাট ক্লোরিনের ব্যাপারটা যদি দেখি, এখানে ক্লোরিন আছে কয়টা? ক্লোরিন আছে, এখানে আছে একটা, আর রাইট সাইডে আছে 2টা। ক্লিয়ার? সো আমরা কিন্তু এইখানে একটা ঝামেলায় পড়লাম। আবার এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে 2টা। সো আমাদের অ্যাকচুয়ালি দুইটা করে লাগতো। সো এটাও খুবই ইজি যে আমরা বোথ সাইডের এই লেফট সাইডের হাইড্রোক্লোরিক অ্যাসিডটার সাথে যদি একটা 2 মাল্টিপ্লাই করে দেই, তাহলেই আমাদের এটা ব্যালেন্সড হয়ে যায়। ক্লিয়ার? সো এটাই আমাদের অ্যান্সার। জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে 2টা। ওকে, আচ্ছা, এখন এরপরে আমরা আরেকটা কমপ্লেক্স এক্সাম্পলে যাই, যেটা ব্যালেন্স করাটা এতটা ইজি না। এটা হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম নাইট্রেটের ডিসোসিয়েশন যদি দেখি, MgNO3, এটা ডিসোসিয়েশনে অ্যাকচুয়ালি এরকম কম্পাউন্ড ফর্ম হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হয়, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড ফর্ম হয়, অ্যান্ড অক্সিজেন গ্যাস ফর্ম হয়। সো এইটা আমরা ব্যালেন্স কীভাবে করব? এখানে তো অ্যাকচুয়ালি সব কিছু খুব ইন্টার রিলেটেড। যেমন আমার যদি এখানে মনে হয় যে ম্যাগনেসিয়াম এখানে একটা, আর এখানেও ম্যাগনেসিয়াম একটা, ফাইন। আর এরপর এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানে আছে একটা, সো এখানে একটা 2 দিলাম। এখন আবার অক্সিজেন ব্যালেন্স করার জন্য এখানে দেখতেছি অক্সিজেন 6টা আছে, বাট এখানে অক্সিজেন 1, 2 2s are 4, দ্যাট ইজ 5, অ্যান্ড 2 6,
6টা হয়ে গেছে। সো এটা ব্যালেন্স কীভাবে করবো? যদি এটা করা যায় ইজিলি, যে এখানে একটা হাফ দিয়ে দাও তাহলেই হয়, অ্যান্ড দেন বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। বাট অনেক সময় এইটা মানে মাথায় নাও আসতে পারে, অ্যান্ড তোমার কাছে জিনিসটা অনেক টাফ মনে হতে পারে। সো আমি একটা ইজি অ্যাপ্রোচ দেখাই কীভাবে যে কোনো রিয়াকশন ব্যালেন্স করবা। ক্লিয়ার? এটা বইতে নাই। সো ব্যালেন্স করার জন্য আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে আমি এখানে এই কম্পাউন্ডটাতে একটা কোফিশিয়েন্ট দিয়ে দিই, মানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিই এটার সাথে এক্স। ক্লিয়ার? এবার রাইট সাইডের কম্পাউন্ডগুলোতে আমরা কোফিশিয়েন্ট দিব, বাট আমরা রাইট সাইডে কোফিশিয়েন্ট দেওয়ার সময় একটু এডুকেটেড ওয়েতে দিব, মানে আন্দাজে ওয়াই জেড পি এরকম দিব না। ওকে, সেটা কীভাবে দিব দেখো। এখানে ম্যাগনেসিয়ামের সামনে, মানে এই পুরো কম্পাউন্ডটার সামনে আমরা একটা এক্স দিছি। এটা কি ইন্ডিকেট করে যে ম্যাগনেসিয়াম থাকবে, মানে এই পুরো কম্পাউন্ডটা এক্সটা আছে, অ্যান্ড একটা কম্পাউন্ডে যেহেতু ম্যাগনেসিয়াম আছে একটা, সো এই পুরো কম্পাউন্ডে মানে এক্সট্রা ম্যাগনেসিয়াম নাইট্রেটের মধ্যে ম্যাগনেসিয়াম থাকবে এক্সট্রা। সো আমরা বলতে পারি যে এইখান থেকে যে কয়টা ম্যাগনেসিয়াম আসবে, এখন এখানে তো কোনো ম্যাগনেসিয়াম ভ্যানিশ হয়ে যাওয়ার চান্স নাই, বা এক্সট্রা ম্যাগনেসিয়াম ক্রিয়েট হওয়ারও কোনো চান্স নাই। সো আমরা বলতে পারি এইখানে যেহেতু ম্যাগনেসিয়াম টোটাল এক্সট্রা থাকতেছে, রাইট সাইডেও ম্যাগনেসিয়ামটা এক্সট্রাই থাকবে। সো আমরা এখানেও এই নাম্বারটাকে এক্স দিব। ক্লিয়ার? কেন 2x দিলাম না? 2x দিলে ম্যাগনেসিয়াম টোটাল 2xটা হয়ে যাবে। সো বলবো যে এই পুরো কম্পাউন্ডটাও এক্সট্রা আছে। ক্লিয়ার? অ্যান্ড দেখো এতে আমাদের সুবিধা হয়েছে কি, যে ম্যাগনেসিয়ামের অ্যামাউন্টটা সেম আছে, বোথ সাইডে এক্সট্রা করে ম্যাগনেসিয়াম আছে। ওকে, এবার দেখো আমরা নাইট্রোজেনেরটাও ডিরেক্টলি লিখে ফেলতে পারি, যে নাইট্রোজেন এখানে টোটাল কয়টা আছে, কেউ কি বলতে পারবা? এখানে নাইট্রোজেন টোটাল কয়টা আছে? এক্সট্রা ম্যাগনেসিয়াম নাইট্রেটে টোটাল কয়টা নাইট্রোজেন আছে? কয়টা? এক্সট্রা ম্যাগনেসিয়াম নাইট্রেটে টোটাল কয়টা নাইট্রোজেন আছে? একটা ম্যাগনেসিয়াম নাইট্রেটে নাইট্রোজেন আছে 2টা, এক্সট্রা কয়টা আছে তাহলে? 2 এক্সট্রা। হ্যাঁ, সো নাইট্রোজেন 2x থাকবে। অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডের সবগুলো নাইট্রোজেনই কিন্তু এই জায়গাতেই আসছে, আর কোথাও যায় নাই। রাইট? সো এটাও 2xটাই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার অক্সিজেনেরটার ক্ষেত্রে একটা ঝামেলা। অক্সিজেন লেফট সাইডে কয়টা আছে বলো তো? এখানে অক্সিজেন টোটাল কয়টা আছে লেফট সাইডে? 6x। হ্যাঁ, সো এখানে অক্সিজেন আছে হচ্ছে 6xটা। সো আমরা যেটা দেখতেছি যে এখানে অক্সিজেনটা কিন্তু অ্যাকচুয়ালি 3টা কম্পাউন্ডে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো আমরা কিন্তু এইটার সামনে 6x লিখে দিতে পারবো না। সো আমরা যেটা করব, এখন যেহেতু আমাদের আর কোনো অপশন নাই, সো আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল দিয়ে দিই y। ক্লিয়ার? আচ্ছা, এখন ম্যাগনেসিয়াম তো অলরেডি ব্যালেন্সড, নাইট্রোজেনও অলরেডি ব্যালেন্সড, আমরা ওইভাবেই লিখছি। ব্যালেন্সড না কে? অক্সিজেন। লেফট সাইডে অক্সিজেন কয়টা আছে? 6xটা। রাইট সাইডে অক্সিজেন কয়টা আছে? রাইট সাইডে এক্সট্রা অক্সিজেন আছে এইখানে। এইখানে কয়টা অক্সিজেন আছে কেউ কি বলতে পারবা? এই 2xটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে কয়টা নাইট্রোজেন আছে, সরি অক্সিজেন আছে? এনিওয়ান? এখানে আমার টোটাল কয়টা অক্সিজেন আছে? তড়িৎটা হয় নাই, মানে এখানে দেখো তুমি বারবার এক্সটাকে ইগনোর করতেছো। 4টা আছে ঠিক আছে, বাট ওইটা 4x হবে। বুঝতে পারছো? এখানে আমাদের দেখো একটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে থাকে 2টা অক্সিজেন, 2xটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে তাহলে থাকবে 2 × 2xটা অক্সিজেন, দ্যাট ইজ 4xটা অক্সিজেন। ক্লিয়ার? সো এখানে আমার রাইট সাইডে নাইট্রোজেন 2xটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে টোটাল অক্সিজেন আছে হচ্ছে 4xটা। আর এইখানে কয়টা অক্সিজেন আছে বলো তো? এই জায়গাতে YO2, একটা O2-তে 2টা অক্সিজেন থাকে। সো ওয়াইটাতে কয়টা আছে? দ্যাট ইজ 2y। সো এখানে আমাদের টোটাল আছে 2yটা। সো
এইখানে আমরা একটা ইকুয়েশন লিখছি, সেটা হচ্ছে যে দুই সাইডে তো সবার অ্যামাউন্টটা সেম সেম হবে, রাইট? এখানে কেউ ডেস্ট্রয়েডও হবে না, কেউ নতুন করে ক্রিয়েটও হবে না। সো আমরা এই ইকুয়েশনটা এখান থেকে লিখতে পারি। অ্যান্ড দেন আমরা যদি একটু এটাকে সাইড চেঞ্জ করাই, তাহলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু 2y। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা জিনিসের ক্ষেত্রে আমাদের একটা ফ্রিডম আছে। সেই ফ্রিডমটা হচ্ছে আমরা এখন চাইলে যে কোনো ওয়াইয়ের ভ্যালু চুজ করতে পারি ইচ্ছা মতো, অ্যান্ড সেইটা অনুযায়ী একটা এক্স বের করতে পারি। এটা আমাদের ফ্রিডম। সো আমরা এখানে নিজের ইচ্ছা মতো লেট ওয়াই ইজ ইকুয়াল টু 1 ধরি। ওইটা সবচেয়ে সিম্পলেস্ট অ্যাজাম্পশন যে ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ইজ ইকুয়াল টু 2y, সো 2 ইন্টু 1, দ্যাট ইজ 2। সো এই আমার রিয়াকশন ব্যালেন্স করলে এই পাশে থাকবে 2, তারপরে মানে যেখানে যেখানে এক্স আছে সেই ভ্যালুগুলো এখন বসায় দাও। দেন 2 ইন্টু এক্স হচ্ছে 4, আর ওয়াই এর ভ্যালু তো তুমি এখন জানোই, দ্যাট ইজ 1। তুমি নিজেই ওটা অ্যাজুম করছো। সো এই হচ্ছে আমাদের ব্যালেন্সড রিয়াকশন। ক্লিয়ার? সো এইটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার, অ্যান্ড এইটা বই টইতেও দেওয়া নাই, এটা অ্যাকচুয়ালি আমি নিজেই বের করে নিয়েছিলাম। সো এইভাবে তুমি চাইলে একটা রিয়াকশন খুব ইজিলি ব্যালেন্স করে ফেলতে পারবা। ঠিক আছে? আমার নিজেরও 9-10 অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে প্রবলেম হতো। সো এইভাবে তুমি খুব ইজিলি রিয়াকশন ব্যালেন্স করতে পারো। ক্লিয়ার? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড আমি আরেকটা এক্সাম্পল দেখাই, দেন ফিজিক্সে যাবো। এটা দিয়ে আমরা যে কোনো টাফ ইকুয়েশনে অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে পারবো। ওকে, যেমন আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো Al2O3, এটাকে অ্যালুমিনা বলে, অ্যালুমিনা অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি। আর কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি সব কম্পাউন্ডের নাম একসাথে মুখস্থ না করে অন দ্য গো শিখতে থাকলেই হয়। মানে তুমি যখন যেটা ফেস করবে আস্তে আস্তে শিখতে থাকো, তোমার অনেক কম্পাউন্ড মুখস্থ হয়ে যাবে। সো Al2O3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখা যায় এই দুইটা রিয়াকশন, এই দুইটা কম্পাউন্ডের রিয়াকশনে আমরা AlCl3, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার পাই। সো এটা আমরা ব্যালেন্স করতে চাচ্ছি। ওকে, সো এটাও কিন্তু একটা কম্পারেটিভলি একটু টাফ, মানে ইজি আছে বাট তোমাদের লেভেলে একটু কম্পারেটিভলি টাফ একটা ব্যালেন্সিং। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি তুমি যদি ওই যে বইয়ের নিয়মে রিয়াকশন ব্যালেন্স করতে যাও, তোমার অনেক কাটাকাটি করতে হবে, মানে তোমার অনেক এক্সপেরিমেন্ট করতে হবে যে আমি এখানে একটা নাম্বার দেই, এইখানে একটা দিলাম, সমান হইল কিনা বারবার চেক করতে থাকতে হবে। সো এটা আমরা ব্যালেন্স কীভাবে করব? সো যেটা বলছিলাম যে এখানে তোমার তুমি এখানে র্যান্ডমলি কোফিশিয়েন্ট দিয়ে দাও, এখানে এক্স লেখো, এখানে ওয়াই লেখো, লিখলাম। ঠিক আছে? এটা হচ্ছে এক্সটা আছে, এটা আছে ওয়াইটা। এখন এই অ্যালুমিনিয়ামের সামনে, মানে এই কম্পাউন্ডের সামনে আমরা কত লিখতে পারি? আমরা কি র্যান্ডমলি এখানে জেড দিয়ে দিব? সেটা করা যায়। আচ্ছা, অনেকের কাছে ওই যে হিসাব করে বসানোটা একটু টিডিয়াস লাগতে পারে। সো আমি এইটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখাই, যে ধরো তুমি এখানে এক্স দিলা, এখানে ওয়াই দিলা, এখানে জেড দিলা, আর এখানে দিলা হচ্ছে ধরো পি। ক্লিয়ার? বাট সবসময় আমরা ট্রাই করব যত কম ভ্যারিয়েবল রাখা যায় আমাদের জন্য তত ভালো। সো আমি ওইটা না করে একটু যদি চিন্তা করে দেখি যে এইখানে যতগুলো অ্যালুমিনিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে কিন্তু একটা জায়গাতেই, এইখানে কিন্তু কোনো অ্যালুমিনিয়াম নাই। সো এই অ্যালুমিনিয়ামগুলাই কিন্তু আলটিমেটলি এইখানে আসছে। সো এখানে লেফট সাইডে আমার টোটাল অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2xটা, তাই না? এক একটাতে অ্যালুমিনিয়াম আছে 2টা করে, সো এক্সট্রাতে আছে হচ্ছে 2xটা। আর রাইট সাইডেও তাহলে সেই কয়টা অ্যালুমিনিয়ামই থাকতে হবে। সো এই অ্যালুমিনিয়াম AlCl3 এই কম্পাউন্ডটা আমাদের দরকার হচ্ছে তাহলে 2xটা। কারণ দেখো, তার মানে আমি বলতে পারি 2x, এক একটা AlCl3 কম্পাউন্ডে যেহেতু একটা করে অ্যালুমিনিয়াম থাকে, সো 2xটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডে 2xটা অ্যালুমিনিয়াম থাকবে। ক্লিয়ার? সো এখানে আমরা একটু চিন্তা করলে এই কোএফিসিয়েন্টটা কোনো র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে না দিয়ে একটা অলরেডি ইউজড ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করে ফেলতে পারি। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে কিছু বলার নাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা করতে পারি, আমরা একটু এটাকে মডিফাই করতে পারি যে দেখো এইখানে যে কয়টা হাইড্রোজেন আছে, ওকে, এখানে যে কয়টা হাইড্রোজেন আছে, এই যে ওয়াইটা,
সবাই কিন্তু এই জায়গাতেই আসছে, আর কোনো কম্পাউন্ডে যায়নি। সো এখানে যদি ওয়াইটা হাইড্রোজেন থাকে, এই পাশেও ওয়াইটা হাইড্রোজেন থাকতে হবে। সো এখানে আমি কত লিখবো কোএফিসিয়েন্টটা কেউ কি বলতে পারো? যে এই ওয়াটার কয়টা লিখলে রাইট সাইডে ওয়াইটা হাইড্রোজেন আসবে? কয়টা ওয়াটারের জন্য রাইট সাইডে আমার ওয়াইটা হাইড্রোজেন আসবে? একটু চিন্তা করে বলো তো এখানে কোএফিসিয়েন্টটা কত হবে? হ্যাঁ, আদিশার অ্যান্সারটা ঠিক আছে, দ্যাট ইজ y/2। কারণ এক একটা ওয়াটারে থাকে হচ্ছে 2টা করে হাইড্রোজেন। সো y/2টা ওয়াটারে থাকবে ওয়াইটা হাইড্রোজেন। সো আমরা এখানে র্যান্ডমলি ওই যে আগের মতো ভ্যারিয়েবল না নিয়ে ওইভাবে করা যায়, বাট ওইভাবে অ্যাকচুয়ালি একটু বড় হয়ে যায় আর কি। সো আমরা এইভাবে তোমার একটু বুঝে শুনে কয়েকটা কোফিশিয়েন্ট লিখলাম। এবার আমার চিন্তা করতে হবে যে এখানে লেফট সাইডে বা রাইট সাইডে টোটাল কী কী এলিমেন্ট আছে? অ্যালুমিনিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন। আমরা অলরেডি অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করে ফেলছি, অলরেডি হাইড্রোজেনকে ব্যালেন্স করে ফেলছি। সো আমাদের ডিল করতে হবে কাদেরকে নিয়ে এখন? অক্সিজেন আর ক্লোরিন। আচ্ছা, সো লেফট সাইডে অক্সিজেন কয়টা আছে? 3xটা, রাইট? যে এক একটাতে 3টা করে, সো 3xটা। আর রাইট সাইডে কয়টা আছে? y/2টা, কারণ অক্সিজেন আছে শুধু এইটার মধ্যে, অ্যান্ড একটাতে থাকে একটাই অক্সিজেন, সো y/2টাতে থাকে y/2টা অক্সিজেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু ম্যাস কনজারভেশন, মানে এখানে কেউ ডিস্ট্রয়েড হচ্ছে না, ক্রিয়েট হচ্ছে না, এই দুইটা ইকুয়াল। সো আমাদের অ্যাকচুয়ালি আর ক্লোরিন নিয়ে চিন্তা করতেই হবে না, যে কোনো একটা নিলেই হয়ে যায়। অ্যান্ড এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, 6x ইজ ইকুয়াল টু y। সো এখন আমাদের একটা ফ্রিডম আছে যে আমরা যদি এক্স এর ভ্যালুটা নিজেরা চুজ করি, যে ধরো লেট x ইজ ইকুয়াল টু 1, এটা ইচ্ছা, আমরা সবসময় ছোটো ভ্যালু দিয়ে ট্রাই করবো। x ইজ ইকুয়াল টু 1, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? 6 ইন্টু 1, দ্যাট ইজ 6। সো আমাদের দুইটা ভ্যালু চলে আসছে, x এর ভ্যালু 1, সো এখানে এটা লেখার দরকার নাই, আর y এর ভ্যালু 6, সো এখানে আমরা লিখবো 6। অ্যান্ড দেন এখানে হচ্ছে 2x, দ্যাট ইজ 2 ইন্টু 1, সো এটা সিম্পলি 2, অ্যান্ড y/2, দ্যাট ইজ 6/2, which is 3। ক্লিয়ার? সো এইভাবে আমরা খুব ইজিলি রিয়াকশন ব্যালেন্স করতে পারি। সো এটাও তুমি ইন ফিউচার যত রিয়াকশন পাবা এইভাবে অ্যাটেম্পট নিয়ে দেখবা, যে দেখবা প্রত্যেকটাই এইভাবে মিলে যায়। ঠিক আছে? সো এইভাবে তোমার রিয়াকশন ব্যালেন্স করাটা অনেক কম্পারেটিভলি ইজিয়ার আর কি। তার কোনো ধরনের কোশ্চেন? ওকে, সো আমরা রিয়াকশন ব্যালেন্স করতে পারবো। অ্যান্ড ওই যে যেটা বলছিলাম, যে এখানে তুমি যদি র্যান্ডমলিও ভ্যারিয়েবল দাও সমস্যা হবে না। ধরো এখানে এক্স দিলা, এখানে ওয়াই দিলা, এখানে দিলা জি, এখানে দিলা পি। ক্লিয়ার? এখন তুমি লেফট সাইডে প্রত্যেকটার জন্য, অ্যালুমিনিয়ামের জন্য একটা ইকুয়েশন লেখো। সো অ্যালুমিনিয়াম লেফট সাইডে আছে 2xটা, রাইট সাইডে আছে জেডটা। সো এটা ইকুয়েশন 1। দেন অক্সিজেনের জন্য দেখো, লেফট সাইডে অক্সিজেন আছে 3xটা, রাইট সাইডে অক্সিজেন আছে পিটা। সো ইকুয়েশন 2। লেফট সাইডে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে ওয়াইটা, আর রাইট সাইডে হাইড্রোজেন কয়টা আছে? 2pটা। সো y is equal to 2p. This is equation 3. And then ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে লেফট সাইডে আছে ওয়াইটা, আর রাইট সাইডে আছে 3zটা। এখন এই ইকুয়েশনগুলো আমাদের একটু একটু করে সলভ করতে হবে। সো আমরা কীভাবে সলভ করতে পারি দেখো, y is equal to 2p, এইখান থেকে আমরা আচ্ছা y is equal to 2p আর y is equal to 3z। সো এই দুইটাকে সলভ করে ফেললে, মানে সলভ না, মানে মার্জ করে ফেললে আমরা লিখতে পারি 2p is equal to 3z। ফাইন। অ্যান্ড p is equal to আবার 3x, সো 2 into 3x। আর আচ্ছা, এদিকে গেলে অ্যাকচুয়ালি হবে না, কারণ এটা অ্যাকচুয়ালি ওই বোথ সাইডে কাটাকাটি চলে যাবে আর কি। 2 into 3x, এটা 6x আসবে, আবার 3 into z, 3 into 2x, দ্যাট ইজ 6x আসবে। মানে এটা অ্যাকচুয়ালি অনেকগুলো ভ্যালুর জন্যই পসিবল। সো এটা সলভ করা যাবে না আর কি। এটা বাদ দাও, এখানে এটা বাদ দাও। সো আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রিডম আছে, যে আমরা যদি এক্সকে নিজেরা চুজ করি তাহলে আমরা জেড আর পি পেয়ে যাব। অ্যান্ড দেন আমরা ওইখান থেকে ওয়াই বের করতে পারবো। ডান, তাহলেই হয়ে গেছে।
সো আমরা এখানে এক্স যদি 1 অ্যাজিউম করি তাহলে জেড হচ্ছে 2, পি হচ্ছে 3, আর দেন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2p, দ্যাট ইজ 2 ইন্টু 3 উইচ ইজ 6। সো আমাদের মানে 4টা ভ্যারিয়েবলের ভ্যালুই চলে আসছে, ঠিক আছে, এক্স ওয়াই জেড পি। সো এক্স এর ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু হচ্ছে 2 এরকম, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 6, সো এখানে 6, আর পি এর ভ্যালু হচ্ছে 3, এখানে 3। সো এইভাবে তুমি ডিরেক্টলি করতে পারো, বাট অনেক সময় ভ্যারিয়েবল বেশি হয়ে গেলে অ্যাকচুয়ালি ঝামেলা হয়। সো ঝামেলা মানে ক্যালকুলেশন বেড়ে যায়। সো আমি প্রেফার করি যে একটু ম্যাথস করে করে কোএফিসিয়েন্টগুলো লেখার। সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই।